সালামু আলাইকুম, আমি নোমান তোমাদের সাথে বিজ্ঞান বইয়ের ধারাবাহিক টপিকগুলো আলোচনা করছি। তার ধারাবাহিকতা 43 নম্বর পৃষ্ঠার পানির বিভিন্ন অবস্থার গুরুত্ব। 3 অবস্থায় পানি কিভাবে আমাদের উপকারে আসে। কাজ, পানির বিভিন্ন অবস্থার গুরুত্ব বোঝা। যা করতে হবে: 1. আমাদের ব্যক্তি জীবনে ও পরিবারের পানির বিভিন্ন অবস্থার কি কি ব্যবহার দেখতে পাই তা নিয়ে দলে আলোচনা করি। প্রথমে দেখো, আমরা কি আইসক্রিম খাই, সেটা কঠিন অবস্থায় পানি। এরপর আবার বাষ্প, দেখো ওই আমরা বাষ্পেও যেগুলো বসে সেগুলোর কারণে আমরা হাত দিয়ে আঁকলে সেখানে পানিগুলো সরে যায় তরল অবস্থায়। বায়বীয় অবস্থায় দেখো বাতাস হয়ে উঠছে। 2. খাতার নিচের ছকের মতো একটি ছক আঁকি। খাতায় কী করবো, এরকম একটা ছক আঁকবো। 3. দলে আলোচনার আলোকে খাতার ছকটি পূরণ করি। পানির অবস্থাগুলো লিখব। ব্যক্তি জীবনে ও পরিবারে পানির বিভিন্ন অবস্থার ব্যবহার কেমন সেটা লিখব। তাহলে আমরা ছকটা পূরণ করি। প্রথমে বরফ বা কঠিন পদার্থ, আইসক্রিম তৈরি, খাবার ঠান্ডা রাখা, আঘাত পেলে ছেঁকা দেওয়ার কাজে আমরা এগুলা পারিবারিক কাজে ব্যবহার করি। পরে তরল পানীয়, পান করা, রান্না করা, গোসল করা, কাপড় ধোয়া, পরিষ্কার করা ইত্যাদির কাজে আমরা ব্যবহার করি। গ্যাসীয় বা বাষ্প, ভাপা পিঠা তৈরি, কাপড় ইস্ত্রি করা, রান্না করা, জীবাণুমুক্ত করা, এগুলো আমরা এখান থেকে করি। তো এই যে ছকটা আছে এটা সুন্দর করে তোমরা করে ফেলবে এখানে। এরপরে সারসংক্ষেপ: ব্যক্তি জীবনে ও পরিবারের পানির বিভিন্ন অবস্থার ব্যবহার করে থাকি। পানির তরল অবস্থা গোসল করা, রান্না করা, পান করা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করি। পানির কঠিন অবস্থা আইসক্রিম সহ বিভিন্ন খাবার তৈরি, প্রাথমিক চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করি। পানির বাষ্পীয় অবস্থা ভাপ দিয়ে পিঠা বানানো, প্রেসার কুকারে রান্না ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করি। পানির বিভিন্ন অবস্থার গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি। পানির কঠিন অবস্থা না থাকলে কি আমরা আইসক্রিম বানাতে পারতাম? পানির গ্যাসীয় অবস্থা না থাকলে কি আমরা মেঘ আর বৃষ্টি পেতাম? পানির তরল অবস্থা না থাকলে আমরা কি পান করতে পারতাম? আমরা জানি পাহাড়ের চূড়ায় জমে থাকা বরফ গ্রীষ্মকালে গলে গিয়ে নদীতে মিশে যায়। এভাবে আমাদের পানির চাহিদা পূরণ হয়। আবার আমরা প্রতিদিন যে পানি পান করি, রান্না করি, সেচ দেই, তার সবই কিন্তু তরল অবস্থায় থাকে। প্রাণীদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন অপরিসীম। আকাশে আমরা যে ভাসমান মেঘ দেখতে পাই তা পানির বাষ্পীয় অবস্থা থেকে তৈরি। এগুলো থেকে পরবর্তী সময় বৃষ্টি হয়, যা ফসল ফলানো, পৃথিবীর জীবনধারা বজায় রাখে। 5 নম্বর টপিক, রাসায়নিক পরিবর্তন। যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ মিলে নতুন এক বা একাধিক ভিন্নধর্মীয় পদার্থ তৈরি করে তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে এখান থেকে জেনে রাখবে, স্টার চিহ্ন দিয়ে রাখবে বইয়ে। দুধ থেকে দই তৈরি করা, ফলমূলে পচন ধরা, পাতার রং পরিবর্তন হওয়া, মোমবাতি জ্বলা, আতশবাজি পোড়ানো ইত্যাদি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এরপরে রাসায়নিক পরিবর্তন কি? কাজ, বাস্তবত জীবনে ঘটে যাওয়া রাসায়নিক পরিবর্তন শনাক্তকরণ। যা করতে হবে: 1. চারপাশে যেসব পরিবর্তন হতে দেখি তার মধ্যে কোনগুলো রাসায়নিক পরিবর্তন তা পাশে বসে থাকা সহপাঠীর সাথে আলোচনা করে শনাক্ত করি। 2. নিচের ঘটনাগুলো কোনটি রাসায়নিক পরিবর্তন এবং কেন সহপাঠীর সাথে আলোচনা করে তা ছকে লিখি। ঘটনা: রাসায়নিক পরিবর্তনে কি ঘটেছে, কেন এটি রাসায়নিক পরিবর্তন বলে মনে হচ্ছে। তাহলে এখন আমরা এখান থেকে এটা পূরণ করব। কাগজ পোড়ানো, হ্যাঁ রাসায়নিক পরিবর্তন হয়েছে। পোড়ালে কাগজ ছাই, ধোঁয়া ও গ্যাসে পরিণত হয়, নতুন পদার্থ তৈরি হয়। তো এখান থেকে তোমরা এটার আনসার এখান থেকে লিখতে পারবে। এরপরটা যেটা আছে কাগজ ছিঁড়ে টুকরা করা, না এটাতে কোনো রাসায়নিক পরিবর্তন হয় নাই, শুধু আকার পরিবর্তন হয়, নতুন কোনো পদার্থ তৈরি হয় না। ফল পাকানো, হ্যাঁ এতে রাসায়নিক পরিবর্তন হয়, ফলের রং, স্বাদ ও গন্ধ পরিবর্তন হয়, নতুন পদার্থ তৈরি হয়। আপেল কেটে কিছুক্ষণ রেখে দিলে রং পরিবর্তন, হ্যাঁ বাতাসের সংস্পর্শে রাসায়নিক বিক্রিয়ায় নতুন পদার্থ তৈরি হয়, তাই রং বদলায়। বরফ থেকে পানি হওয়া, না এতে কোনো কিছু হয় না, এটি অবস্থা পরিবর্তন, রাসায়নিক গঠন একই থাকে। এরপর চিনির দানা গুঁড়ো করা, না এতেও হয় না, শুধু আকারে ছোট হয়, কোনো নতুন পদার্থ তৈরি হয় না। তো তোমরা এখান থেকে এটার আনসারটা সুন্দর করে লিখতে পারবে। কাগজ পোড়ানো কোন ধরনের পরিবর্তন? কাগজ ছিঁড়ে টুকরা করা কোন ধরনের পরিবর্তন? সারসংক্ষেপ: কাগজ পোড়ানো একটি রাসায়নিক পরিবর্তন, কারণ পোড়ানোর ফলে কাগজ ছাই, ধোঁয়া ও গ্যাসে রূপান্তরিত হয়, যা নতুন পদার্থ। অন্যদিকে কাগজ ছিঁড়ে টুকরো করা রাসায়নিক পরিবর্তন নয়, কারণ এতে শুধু কাগজের আকার বদলায় কিন্তু কোনো নতুন পদার্থ তৈরি হয় না। ফল পাকাও একটি রাসায়নিক পরিবর্তন, কারণ ফলের ভেতর রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এর স্বাদ, রং ও গন্ধ বদলে যায়।
আপেল কাটার পর কিছুক্ষণ রেখে দিলে তা লালচে হয়ে যায়, কারণ এতে নতুন পদার্থ তৈরি হয়, তাই এটি রাসায়নিক পরিবর্তন। বরফ থেকে পানি তৈরি হওয়া রাসায়নিক পরিবর্তন নয়, কারণ একটি অবস্থার পরিবর্তন। যেখানে পানি কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় গেলেও রাসায়নিক গঠন একই থাকে। চিনির দানা গুঁড়া করা রাসায়নিক পরিবর্তন নয়, কারণ এতে চিনির কেবল আকার বদলায়, রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে।